তোকে ছুঁয়েছে আঁধারে লেখিকা ভূমিকা তালুকদার পর্ব ১৬। কঠোরভাবে প্রাপ্তবয়স্ক ও মুক্তমনাদের জন্য উন্মুক্ত। পাঠক নিজ দায়িত্বে পড়বেন। প্যারিস, ফ্রান্স। রাতের আকাশে চাঁদের আলো ম্লান, তার সঙ্গে শহরের ঝলমলে আলোগুলো যেন মিশে গেছে। রাস্তার দুই পাশে পুরনো ইউরোপিয়ান বিল্ডিংগুলোর দেয়ালে নরম আলো ফেলে উঁচু ল্যাম্পপোস্টগুলো দাঁড়িয়ে আছে নিস্তব্ধ পাহারাদারের মতো। হালকা শীতল বাতাস ভেসে আসছে, ঠান্ডার ছোঁয়া। রাত গভীর, তবু প্যারিসের রাস্তায় সেই চিরচেনা শান্ত গুঞ্জন। দূরে কোনো ক্যাফের দরজা আধখোলা, কেউ হয়তো হুইস্কি গ্লাস হাতে শহরের রাত উপভোগ করছে। এই নীরবতার ভেতর হঠাৎ এক অচেনা শব্দ, একটা শক্তিশালী ইঞ্জিনের গর্জন। প্যারিসের অন্ধকার রাস্তায় ঢুকে পড়ল এক কালো রঙের ল্যাম্বরগিনি। গ্লসি বডি, ম্যাট ফিনিশ গাড়িটা যেন রাতের অন্ধকার গিলে ফেলছে। এর হেডলাইটের আলো ছুঁয়ে যাচ্ছে রাস্তার ছিটানো শিশির বিন্দু। সেই গর্জন ধীরে ধীরে থেমে গেল যখন গাড়িটা এসে দাঁড়ালো এক বিশাল গেটের সামনে। দুজন কালো স্যুট পরিহিত দুজন গেটম্যান সদরে গেট খুলে দিল। গেটের ওপরে বড় অক্ষরে ইংরেজিতে খোদাই করা, শ্যাডো এম্পায়ার। এই গেট সাধারণ কোনো গেট নয়, পেছনে চোখ ধাঁধানো একটা বিলাসবহুল ডুপ্লেক্স। গেটের ওপাশে লম্বা ড্রাইভওয়ে, দুপাশে সাজানো ফোয়ারা আর বাগানের সুগন্ধি ফুল। বারান্দার ঝাড়বাতি ঝলমল করছে, যেন ভেতরের জাঁকজমকের আভাস দিচ্ছে। রাত হলেও পুরো প্রপার্টি এমন আলোয় ভরা যেন অন্ধকারের কোনো অস্তিত্ব নেই। গাড়ির ড্রাইভিং সিটের দরজা আস্তে খুলে গেল। ভারী কালো কোট আর শার্প স্যুটে ঢাকা লম্বা চেহারার একজন পুরুষ ধীরে পা রাখল ঠান্ডা মার্বেলের ওপর। যে আর কেউ নয়, জায়ান। তার চোখে ক্লান্তি, কিন্তু ভেতরের আগ্রাসী শান্তি। ফুটে উঠছে নীরব অথচ বিপজ্জনক এক আবহ। গা ঘেঁষে ঠান্ডা হওয়ায় তার কোট হালকা উড়ছে। পায়ের বুটের শব্দ রাতের নিস্তব্ধতা ভেঙে প্রতিধ্বনিত হচ্ছে। কিন্তু জায়ান থামল না গেটের দিকে। সে ধীরে ধীরে ঘুরে গেল গাড়ির বিপরীত পাশে। সেখানে দরজাটা আস্তে খুলল। অন্ধকারের ভেতর ফ্যাকাশে আলোয় ভেসে উঠল একটা ম্লান মুখ। লিয়ানা আধো চোখে খোলা দৃষ্টি, কিন্তু চেতনার শেষ সীমানায় দাঁড়িয়ে আছে। তার চুলগুলো এলোমেলো হয়ে কাঁধে লেগে আছে। ঠোঁটে রক্তের ক্ষীণ দাগ, গলার কাছে ছেঁড়া সিল্কের ছোঁয়া। তার নিস্তেজ দেহ যেন গাড়ির সিটে হারিয়ে গেছে। জায়ানের হাত ধীরে এগিয়ে গেল, ধীর অথচ কোমল স্পর্শে আনলক করল সিট বেল্ট। তারপর মুহূর্তের মধ্যেই লিয়ানাকে নিজের বাহুতে তুলে নিল, যেন পৃথিবীর সব ভার এক নিঃশ্বাসে নিজের কাঁধে চাপিয়ে নিল সে। তার বাহু শক্ত, অথচ স্পর্শে আছে এক অদ্ভুত মায়া। কোথাও কোনো শব্দ নেই, শুধু গাড়ির ইঞ্জিনের গরম ধোঁয়া আর পেছনে মিলিয়ে যাওয়া আলো। জায়ান ধীরে ধীরে পা ফেলছে, যেন প্রতিটি পদক্ষেপে রাতকে নিজের দখলে নিচ্ছে। চোখের ভেতর আগুনের রেখা, ঠোঁটের কোণে অদ্ভুত নীরবতা। জায়ান সেই নীরব রাতকে ছিঁড়ে ভেতরে প্রবেশ করলো। তার বাহুতে লিয়ানার নিস্তেজ দেহ, আর এই প্যারিসের রাত তাদের রহস্যময় গল্পের সাক্ষী হয়ে রইল। রাতের নিস্তব্ধতায় জায়ান ধীরে ধীরে বিশাল সেই বাড়ির সামনে এসে দাঁড়ালো। ভেতরে পা দিতেই চারপাশ যেন আরো গভীর অন্ধকারে ডুবে গেল। পুরো বাড়িটা নীরব, যেন প্রাণহীন। এত বড় অট্টালিকা, অথচ কোনো শব্দ নেই। কেউ আছে কিনা বোঝাই যাচ্ছে না। শুধু দূরে কোথাও থেকে হালকা বাতাসের শব্দ শোনা যাচ্ছে, যেন পুরনো দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসছে। জায়ান ধীর পায়ে এগিয়ে চলল ভেতরের দিকে। তার চোখে ছিল অদ্ভুত এক শীতলতা, ঠোঁটের কোণে এক অচেনা ধীরতা। হঠাৎ রান্নাঘরের দিক থেকে এক টুকরো আলো ছড়িয়ে পড়ল মেঝেতে। সেই আলোয় ভেসে উঠল এক মধ্যবয়স্ক ফরাসি মহিলার ছায়া। হাতে একটা ট্রে, মুখে অচেনা আতঙ্কের ছাপ। পোশাক বিদেশি মেয়েদের মতো। তিনি সামনে এগিয়ে এলেন, চোখে বিস্ময়। জায়ান স্যার। কথাটা শেষ হওয়ার আগেই জায়ান হাত তুলল। শুধু এক টুকরো ইশারা, কোনো শব্দ নয়। শুধু ইশারা, যেন করা নিষেধ, একটি শব্দও করবে না। মহিলাটির গলা শুকিয়ে গেল, তার চোখে অদ্ভুত ভয়ের ছায়া। দূরের ঘড়ির টিকটিক শব্দ যেন হঠাৎ আরো স্পষ্ট শোনা গেল। জায়ান ডাইনিং স্পেস পেরিয়ে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। তার ভারী বুটের আওয়াজ নিস্তব্ধ বাড়িটাকে আরো ভয়াল করে তুলেছিল। পেছনে দাঁড়ানো ফরাসি মহিলাটি নিস্তুপ চোখে তাকিয়ে রইলেন। তবে চোখ তার থেমে গেল জায়ানের কোলের দিকে। সেখানে নিস্তেজ এক তরুণী, বয়স খুব বেশি হলে 18-19। পরনে বিয়ের শাড়ি। বিদেশি মহিলা হলেও সাজ পোশাক দেখে তিনি বুঝতে পেরেছেন এটা বিয়েরই পোশাক হবে। তিনি এক মুহূর্ত স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে মনের ভেতর ফিসফিস করে বললেন, তবে উনি কি মিস লেয়ানা?
কথাটা মুখ দিয়ে বেরোলো না, ঠোঁট নড়ল সামান্য, কিন্তু উত্তর তিনি পাননি। জায়ান কোনো দিকে তাকালো না, শুধু এগিয়ে চলল যেন পাথর কঠিন ইচ্ছা নিয়ে। উপরে উঠতেই লম্বা করিডর, একের পর এক দরজা, প্রায় সবগুলোই বেডরুমের মতো। করিডোরের শেষ প্রান্তে একটি দরজা, অন্য সবের চেয়ে আলাদা। উপরে খোদাই করা মোটা অক্ষরে একটাই শব্দ, জায়ান। জায়ান এক মুহূর্ত থামল, ঠোঁট শক্ত করে চেপে দরজার হাতল ধরে আলতো করে ঘোরালো। ধীরে ধীরে দরজা খুলল। ভেতরটা অন্ধকারে ঢাকা, তবে বাইরের চাঁদের আলো সরু রেখার মতো এসে পড়ছে বেলকনির কাচের দরজা দিয়ে। সেই আলোয় ভেসে উঠল রুমের আকার, ঘন কার্পেট, অচল ল্যাম্পশেড, একপাশে লম্বা কাচের জানালা। সবকিছু নিস্তব্ধ, ঠান্ডা এবং অদ্ভুতভাবে রহস্যময়। জায়ান পা রাখতেই রুমের ভেতরের হাওয়া যেন বদলে গেল। নিস্তব্ধতার ভেতর তার বুকের শব্দটাই যেন শোনা যাচ্ছিল। হাতে এখনো নিস্পন্দন লিয়ানা, চাঁদের আলোয় তার মুখটা কাগজের মতো ফ্যাকাশে। জায়ান লিয়ানাকে ধীরে ধীরে বেডের উপর শুয়ে দিল। লিয়ানার নিথর শরীরটা ধূসর চাদরের ওপর নিস্তব্ধ হয়ে পড়ে রইল। পাশে বসে থাকা জায়ান হাত বাড়িয়ে এক পাশে রাখা নরম বালিশটা তুলে এনে লিয়ানার মাথার নিচে আলতো করে রাখল, যেন তার ঘুম আরেকটু শান্ত হয়। লিয়ানার চুলগুলো বিয়েতে সুন্দর করে খোপা করা ছিল, তাতে লাল গোলাপের ফুল গোজা ছিল যত্নে, কিন্তু এত ঝড়ঝাপটার পর খোপা ভেঙে গিয়েছে। চুলগুলো এখন এলোমেলো হয়ে বালিশে ছড়িয়ে আছে। মাঝে মাঝে চুলের ফাঁকে গোলাপের লাল পাপড়ি আটকে আছে, কিছু পাপড়ি বালিশের উপর গড়িয়ে পড়েছে। দৃশ্যটা যেন নিঃশব্দে কোনো গল্প বলছে। একটা ঝড় কেটে গেছে, আর তার অবশিষ্ট রং লেগে আছে চুল আর বালিশে। জায়ান ধীরে ধীরে বিছানা ছেড়ে উঠে বেলকনির দিয়ে বাইরে তাকালো, যেখানে হালকা আলোয় ভেসে থাকা প্যারিসের আকাশে এক টুকরো চাঁদ দেখা যাচ্ছিল। সে গভীর দৃষ্টিতে সেই চাঁদের দিকে তাকিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইল। মুখে গাম্ভীর্য জমে আছে, মনে হচ্ছিল তার ভেতরে ঝড় বইছে, যা মুখে ফুটে ওঠেনি কিন্তু চোখের ছাপ ফেলেছে। হঠাৎ মাথা ঘোরাতেই চোখ পড়ল বিছানায় শুয়ে থাকা লিয়ানার নিথর শরীরের দিকে। জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো সরাসরি এসে পড়েছে তার মুখে, যার আলোয় মেয়েটার ফর্সা মুখটা অদ্ভুত রকমের শান্ত আর লাবণ্যময় দেখাচ্ছিল, যেন কোনো চিত্রশিল্পীর তুলির টান। মুহূর্তের জন্য জায়ান স্থির হয়ে তাকিয়ে রইল, মনে হচ্ছিল কোনো স্লিপিং বিউটি শুয়ে আছে বিছানায়। জায়ানের হাতের মুষ্টি ধীরে ধীরে শক্ত হয়ে এলো, গলার ভেতর দিয়ে একরাশ ঢোক গেলে ফেলল সে। তারপর ধীরে ধীরে সরে এসে টেবিল থেকে এসির রিমোট তুলে নিল। বোতাম চাপতেই ঠান্ডার মাত্রা বাড়িয়ে দিল রুমের, কারণ তার কপাল বেয়ে কয়েক ফোঁটা ঘাম গড়িয়ে পড়ছিল। রিমোটটা রেখে সে চোখ নামিয়ে গভীর নিঃশ্বাস ফেলল। তারপর ধীরে ধীরে চোখ বন্ধ করলো এক মুহূর্তের জন্য। তারপর হঠাৎ করে হাত দিয়ে গলার টাইটা ঢিলে করল। কালো ব্লেজার খুলে সেটি সোফার উপর ছুঁড়ে মারল। তার ভেতরের তাপ যেন এই কাজের সাথেই ছিটকে বেরিয়ে আসছে। ব্লেজারের পর সে শার্টের বোতামগুলো একে একে খুলতে শুরু করলো। প্রথমে দু একটা, তারপর সবগুলো। শার্টের বোতামগুলো খোলা মাত্রই চাঁদের আলোয় জায়ানের ফর্সা শরীরের ওপরে শক্তপোক্ত পেশি আরও স্পষ্ট, সিক্স প্যাক যেন আরও তীক্ষ্ণ হয়ে ফুটে উঠল। পুরো দৃশ্যটা যেন নিস্তব্ধ রুমে এক নিঃশব্দ শক্তির বিস্ফোরণ ঘটাচ্ছে। জায়ান ধীরে ধীরে বিছানার কাছে এসে ঠান্ডা মার্বেল ফ্লোরে হাঁটু গেড়ে বসলো। তার দৃষ্টি এক সেকেন্ডের জন্যও লিয়ানার মুখ থেকে সরল না। ঘর নিস্তব্ধ, শুধু এসির মৃদু শব্দ আর বাইরে চাঁদের আলো। জায়ানের আলতো হাত এগিয়ে গেল লিয়ানার মুখের ওপর ছড়িয়ে থাকা এলোমেলো চুলের দিকে, আঙুলের ডগা দিয়ে সেগুলো সরাতে সরাতে তার ঠোঁটে অজান্তেই ভেসে উঠল গুনগুন একটা নেশালো গলার ফিসফিসে সুর। হ্যাঁ ইয়ে নেশা या है जहर इस प्यार को हम क्या नाम दे। গানটা শেষ হওয়ার আগেই তার চোখ পড়ল লিয়ানার গায়ে চাপানো লাল বেনারসির দিকে। মুহূর্তের মধ্যেই তার শিরার রক্ত যেন আগুনের মতো ফুটে উঠল। তার মস্তিষ্কের ভেতর যেন বজ্রপাত হলো। এই শাড়ি তার বউয়ের গায়ে অন্য একজন পুরুষের দেওয়া শাড়ি। জায়ানের বুকের ভেতর গর্জে উঠল অদম্য ক্রোধ। তার চোখের পাতা ভারী হয়ে এলো রক্তিমা ভাই, দৃষ্টি হয়ে উঠল ভয়ঙ্কর তীক্ষ্ণ। মুখের সব পেশি শক্ত হয়ে গেল, যেন নিজেকে সামলানো কঠিন হয়ে পড়েছে। তার নিঃশ্বাস এখন তীব্র ও ভারী, গলার শিরাগুলোই স্পষ্ট হয়ে উঠল, যেন প্রতিটি রাগের ঢেউ শরীরের ভিতর গর্জন করছে। মনে হচ্ছিল এই শাড়ি পরার অধিকার ওর নেই। আমার বউ অন্যের ছোঁয়ায় রঙিন হবে না, যতক্ষণ আমি বেঁচে আছি তা কখনো সম্ভব নয়। রাতের নিস্তব্ধতা ভারী হয়ে আসে রুমের চারপাশে।
জানালার পর্দা হালকা দুলছে, দূরে বৃষ্টির শব্দ মিলিয়ে যাচ্ছে। নরম আলোয় বিছানার একপাশে নিঃশ্বাসের মৃদু ওঠানামা। লিয়ানা গভীর ঘুমে ডুবে আছে, মুখে নির্ভাবনার শান্ত ছায়া। জায়ান লিয়ানার আরও কাছে এগিয়ে আসে, তার চোখে অদ্ভুত এক শীতল আগুন। ধীরে ধীরে হাত বাড়িয়ে তার আঙুল লিয়ানার মুখের বাঁক ছুঁয়ে যায়। চোয়ালের হাড় থেকে ঠোঁটের কিনারায় গড়িয়ে নামছে সেই স্পর্শ। ঠোঁটের কাছে এসে থেমে যায় মুহূর্তের জন্য, তারপর আবার নেমে আসে গলার নিচে। লিয়ানার শরীর হালকা কেঁপে ওঠে ঘুমের ভেতরেই। শ্বাসটা কিছুটা গভীর হয়। ঠিক তখনই জায়ানের চোখের দৃষ্টি আরও অন্ধকার হয়ে ওঠে। হঠাৎ শক্ত হয়ে ওঠে তার হাত। এক ঝটকায় সে আঁচল সরিয়ে দেয় শরীর থেকে। রুমে শুধু শ্বাসের শব্দ, একটা গভীর, ভারী, আর একটা শান্ত অথচ অচেতন। আলোয় জায়ানের তীক্ষ্ণ চেয়ালের ছায়া পড়ছে দেওয়ালে, যেন এক অদৃশ্য যুদ্ধ শুরু হয়েছে। কামনার সংযমের সীমা ছাড়িয়ে যাওয়ার মুহূর্ত। পুরো রুম জুড়ে চাঁদের আলো নিস্তব্ধতার সঙ্গে গা মিশিয়ে আছে। বিছানায় শুয়ে থাকা লিয়ানার নিঃশ্বাস শান্ত, কিন্তু সেই শান্তি জায়ানের বুকের ভেতর তোলপাড় তুলছে। তার চোখ ধীরে ধীরে নেমে আসে লিয়ানার মুখ থেকে গলার বাঁক, তারপর বক্ষ, যেখানে একটা তিলক স্পষ্ট বোঝা যাচ্ছিল। মন চাইল সেখানে ঠোঁটের শীতল স্পর্শ ছুঁয়ে দিতে। নিঃশ্বাস ভারী হয়ে উঠছে জায়ানের, বুকটা ওঠানামা করছে দ্রুত গতিতে। আঙুলের ডগা কেঁপে ওঠে, সে হাত বাড়ায় লিয়ানার উন্মুক্ত উদরের দিকে। মুহূর্তের জন্য থেমে যায়, তারপর ঝুঁকে পড়ে। লিয়ানার দেহের উষ্ণতার মৃদু গন্ধ নিজের ফুসফুসে টেনে নেয়। এক গভীর শ্বাস, মাথার ভেতর যেন বজ্রপাতের শব্দ। তার ভেতরের পুরুষসত্তা মুহূর্তে জেগে ওঠে। শিরায় শিরায় গরম রক্তের ঢেউ বইছে। ঠিক তখনই নিজের বুকের ভেতর ধাক্কা খায় কিছু। জায়ান হঠাৎ সরে যায়, এক ঝটকায় উঠে দাঁড়ায় বিছানা থেকে। শ্বাস ছোট ছোট হয়ে যাচ্ছে, যেন বুক ফেটে যাচ্ছে। দুহাত দিয়ে মাথা চেপে ধরে দাঁড়িয়ে থাকে কয়েক সেকেন্ড। চোখে অন্ধকার, কানে নিজের নিঃশ্বাসের গর্জন। দেয়ালের দিকে হেলে পড়ে, পকেট থেকে সিগারেট বের করে দাঁতে চেপে ধরল ঠোঁটে। লাইটারের আগুন জ্বলে উঠতেই তার চোখে ঝলসে ওঠে গোপন অস্থিরতা। প্রথম টানটা ফুসফুসে গিয়ে যেন বিস্ফোরিত হয়। ধোঁয়ার সঙ্গে বেরিয়ে আসে এক গর্জন ভরা দীর্ঘশ্বাস। 29 বছরের জীবনে কোনো নারীকে এতটা কাছে টানেনি, আশেপাশেও ঘেঁষতে দেয়নি, কাছে যায়নি কোনো নারীর। অথচ আজ এক মুহূর্তে সে দুর্বল হয়ে পড়ছে। এই মেয়েটা তাকে দুর্বল করে দিচ্ছে ভয়ানকভাবে। জায়ানের হাত শক্ত হয়ে মুষ্টিবদ্ধ হয়। বুকের ভেতর ক্রোধ আর কামনার জোয়ারে মিলেমিশে এক বিষাক্ত ঝড় তৈরি করছে। জায়ান আর সহ্য করতে পারে না, দ্রুত পা চালিয়ে দরজার দিকে যায়। এক ঝটকায় দরজা খুলে বেরিয়ে যায়, তারপর দরজাটা এমন জোরে আছড়ে দেয় যে শব্দে দেওয়াল কেঁপে ওঠে। জায়ান ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামলো। শরীরটা কেমন যেন অস্থির লাগছে। কেন জানি নিজেকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যাচ্ছে। জায়ান তো কখনো দুর্বল হয় না, সবসময় নিজের উপর দারুণ কন্ট্রোল থাকে তার। কিন্তু আজ কেন এমন হচ্ছে? বুকের ভেতর অদ্ভুত এক ধাক্কাধাক্কি চলছে। হার্টবিট যেন কানে বাজছে। তার চোখ পড়ল খোলা বোতামের শার্টের ভেতর ঝলসে ওঠা ত্বকের দিকে। আর হঠাৎ করেই সারা শরীরে গরম ঢেউ ছড়িয়ে গেল। কপালে ছোট ছোট ঘামের ফোঁটা জমে উঠল। জায়ান গভীর শ্বাস নিল, কিন্তু কোনো কাজ হলো না। তারপর সে ডাইনিং স্পেসের কোণে রাখা ক্যাবিনেটের দিকে এগিয়ে গেল। সেখানে সারি সারি সাজানো অসংখ্য অ্যালকোহলের বোতল। একটা হুইস্কির বোতল নামিয়ে আনে, তারপর গ্লাসে ঢেলে এক ঢোকে গিলতে শুরু করলো। এক গ্লাস, তারপর আরেক গ্লাস। শেষ গ্লাসটা শেষ করে হাতের উল্টো পিঠ দিয়ে মুখ মুছে নিল জায়ান। তারপর গ্লাসটা শক্ত করে চেপে ধরল। চোখ বন্ধ করলো এক মুহূর্তের জন্য, আর পরের সেকেন্ডেই প্রচণ্ড জোরে গ্লাসটা ছুঁড়ে মারল পাশের দেওয়ালে। একটা বিকট শব্দে গ্লাস চুরমার হয়ে ছিটকে গেল চারদিকে। রাত তখন গভীর। মার্কো তখন উপরের একটা রুমে বসে ল্যাপটপে কাজ করছিল। কানে ইয়ারপিস লাগানো, কারোর সঙ্গে জরুরি কথোপকথন চলছিল। ঠিক তখনই নিচ থেকে ভেসে এলো এক বিকট কাঁচ ভাঙার শব্দ। সেই মুহূর্তে মার্কো থেমে গেল, কান থেকে ইয়ারপিস খুলে ছুঁড়ে ফেললো একপাশে। বিন্দুমাত্র দেরি না করে দৌড়ে নিচে নামলো সে। এত রাতে কী হলো বুঝতে পারল না। ডাইনিং স্পেসে পৌঁছেই হাত বাড়িয়ে লাইটের সুইচ অন করলো। ক্লিক। ডাইনিং স্পেসের আলোয় ভরে উঠল। মার্কোর চোখ সোজা গিয়ে পড়ল জায়ানের দিকে। জায়ান তখনও সেখানে দাঁড়িয়ে আছে, বুকের উপর হাত রেখে গভীর শ্বাস নিচ্ছে। মার্কো ধীরে ধীরে এগিয়ে গিয়ে জায়ানের পিঠে হাত রাখল। কিরে, কখন এলি? ডাকলি না কেন? লিয়ানাকে এনেছিস? জায়ান গম্ভীর গলায় জবাব দিল, বিয়ে করে নিয়ে এসেছি। কথাটা শুনে মার্কোর মুখে বিন্দুমাত্র বিস্ময় ফুটল না, যেন ও আগে থেকেই জানতো এমন কিছুই হবে।
বরং এক চিলতে দুষ্টু হাসি খেলে গেল তার ঠোঁটে। চোখ টিপে হেসে বলল, ফার্স্ট নাইটে তুই এখানে কেন? তোর বউ কোথায়? ঘুমোচ্ছে। আহারে, মেরেছিস আবার? জায়ান মাথাটা একটু নেড়ে বলল, না, শুধু একটা থাপ্পড় মেরেছি আর একটা চুমু খেয়েছি, তাতে অজ্ঞান হয়ে গেল। এতটাই দুর্বল বোকা মেয়ে। মার্কো এবার জোরে হেসে ফেলল, হু হু করে, যেন গোটা রুম ভরে উঠল তার হাসিতে। দাঁত কেলানো বন্ধ কর, তা না হলে দাঁত আর দাঁতের জায়গায় থাকবে না, খুলে হাতে ধরিয়ে দিব। জায়ানের এমন কথা শুনে মার্কো এবার জোর করেই মুখে চেপে হাসি গিলে নিল। এভাবে বলছিস কেন ভাই? আমার কষ্ট পেলাম। বাই দ্য ওয়ে, তোর নিজের শরীরই তো দেখে মনে হচ্ছে দুর্বল হয়ে আছে। বুকের ওপর হাত দিয়ে কেন রেখেছিস? সব ঠিক আছে তো? জায়ান এবার বুকটা আরো শক্ত করে চেপে ধরে গলার স্বর ভারী করে। বুকের জ্বালাটা দিন দিন বাড়ছে, আর আজকে তো মনে হয় সুগার লেভেল 2 মাস হাই হয়ে উঠেছে। সুগার? ডায়াবেটিক্স হলো নাকি তোর আবার? হাই হাই। জায়ান ঠোঁটে এক ফোঁটা ব্যঙ্গাত্মক হাসি টেনে বলে, ডায়াবেটিক্স হলে তো মিষ্টি খাওয়া দোষ, কিন্তু আমি তো এখনো মিষ্টি খেয়েই দেখলাম না। কি বলছিস আবোল তাবোল? জীবনে সুইট খাসনি? এই মিষ্টি সেই মিষ্টি না, নেশা জাতীয়, একমাত্র চাহিদা, মাই পার্সোনাল সুইট। মার্কোর চোখ বিস্ফোরিত, হঠাৎ কেসে উঠে জায়ানের এমন কথা শুনে। তোর অবস্থা এখনই এমন, আর মিষ্টি যদি খেতে শুরু করিস তাহলে কি হবে ভাবতেই ভয় লাগছে। তারপর জায়ান কিছু বলতেই যাবে, ঠিক সেই সময় ট্রিং ট্রিং। ফোনের শব্দে রাতের নিস্তব্ধতা কেটে গেল তীক্ষ্ণ ছুরির মতো। জায়ান চোখ তুলল, ভুরু সামান্য কুঁচকে গেল। মার্কো টেবিলের ওপর থেকে ফোনটা তুলে নিল ধীরে। ইয়েস, মার্কো স্পিকিং। ওপাশ থেকে ভেসে এলো এক কর্কশ চাপা গলা। কোনো ফরাসি লোক হবে, ফরাসি ভাষায় 2 লাইন বলে উঠল লোকটা। যা ছিল, সেদিন রাতের ফুটেজটা পাঠালাম, ভালো করে দেখবেন সেদিনের গাড়ি অ্যাক্সিডেন্টের দৃশ্য। লাইন কেটে গেল। ডাইনিং স্পেসের ভেতর আবার সেই নিস্তব্ধতা, শুধু দেয়ালের ডিজিটাল ঘড়ির টিকটিক। মার্কো ধীরে ফোন নামিয়ে স্ক্রিনে তাকালো, চোখে তীব্র চকচকানি, তারপর জায়ানের দিকে ঘুরল, ঠোঁটের কোণে এক ভয়ঙ্কর বাঁক। পেয়ে গেছি, তোর গাড়ি অ্যাক্সিডেন্টের সিসিটিভি ফুটেজ। এই এক কথার মধ্যে যেন বিস্ফোরণ লুকিয়েছিল। জায়ান ধীরে মাথা তুলল, নিমিষেই তার আবেগ অনুভূতি যন্ত্রণা অদৃশ্য হয়ে গেল। চোয়াল শক্ত হয়ে ওঠে, হাতের রক টান টান। মাথাটা এদিক সেদিক করে সোজা হয়ে উঠে দাঁড়ালো। লম্বা ছায়ার মতো সোজা, পায়ে ভারী বুটের শব্দ যেন মেঝে কাঁপিয়ে উঠল। উপরে চলো। তারপর দুজনেই বড় বড় পা ফেলে উপরে চলে যায়। মার্কোর রুমে দরজা ঠেলতেই যে দৃশ্য সামনে এলো, তা স্বাভাবিক কোনো মানুষের রুম ছিল না। প্রথমেই চোখ লাগলো কালো দেয়াল, গাঢ় ম্যাট ব্ল্যাক পেইন্ট, যেন আলো গিলতে পারে। ডান পাশের ওয়াল জুড়ে অদ্ভুত সিলুয়েট প্যাটার্ন, কালিসোপের মতো এলোমেলো, তবু যেন অর্থপূর্ণ কিছু গোপন প্রতীক। রুমের ভেতর আলো অদ্ভুতভাবে ম্লান, যেন ইচ্ছাকৃত অন্ধকার তৈরি করা। দেয়ালের রং গভীর ব্ল্যাক, তাতে লাল আর ধূসর স্টক। অদ্ভুত সব বিমূর্ত চিত্র, যেগুলো প্রথম দেখায় শিল্পকর্ম মনে হলেও যতক্ষণ তাকাবে তত বেশি অস্বস্তি গায়ে জড়িয়ে ধরবে। রুমের গন্ধ চামড়ার ফাইল আর পুরনো কাগজের গন্ধের সঙ্গে মিশে থাকা কিছু অদ্ভুত শীতলতার আভাস। জানালার পর্দা টেনে রাখা রুমের আলো শুধু টেবিল ল্যাম্পের ঝিমঝিমে হলদে সীমাবদ্ধ। সেই আলোয় উকি দিচ্ছে এক সারি বইয়ের শেলফ, যা একেবারে মেঝে থেকে ছাদ পর্যন্ত বিস্তৃত। বইগুলো মোটা ভারী কালো কভারের, বেশিরভাগই সোনালি হরফে লেখা নাম। ক্রিমিনাল ল, ফরেন্সিক, জুরিফিডেস্ট, ইন্টারন্যাশনাল ক্রাইমস সিন্ডিকেটস। এক কোণে ঝোলানো কালো স্যুট, চকচকে লেদার বেল্টে গোজা পিস্তল হোলস্টার, একই সঙ্গে সভ্যতার মুখোশ আর রক্তাক্ত সত্যের ইঙ্গিত। দেওয়ালের ওপাশে টানানো আইনি নোটিশ, কয়েকটা হাতে লেখা ড্রাফট, কিন্তু অদ্ভুতভাবে গোছানো, যেন প্রতিটি কাগজ তার শত্রুর রক্তের দাগও গোপন করে রেখেছে। টেবিলের ওপর ল্যাপটপ খোলা, স্ক্রিন ব্লাঙ্ক, পাশে ফাইলের স্তূপ, গ্লাসে অর্ধেক ভর্তি হুইস্কি, বরফ গলে গিয়ে শীতল স্রোতের মতো লেপ্টে আছে। আর চেয়ারে বসতেই মনে হলো এই জায়গাটা কেবল লয়ার মার্কোর জন্য নয়। জায়ান ধীরে ধীরে সোফায় বসলো। মার্কো ধীরে এগিয়ে গিয়ে ল্যাপটপের স্ক্রিন অন করলো। আলো ঝলসে উঠতেই এক মুহূর্তেই তাদের মুখ দুটো সাদা হয়ে গেল আলোয়। স্ক্রিনে ফোল্ডার ওপেন হলো, নাম একটাই, ট্রুথ।